বিজ্ঞানের ছোঁয়ায় কল্পনা মিশিয়ে সাহিত্যিক বর্গ যে গল্প লেখেন তাকেই বলে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন, যাকে বৈজ্ঞানিক রূপকথাও বলা যায়। কি নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি আজ শোনাবো একটি কল্পবিজ্ঞানের গল্প। হ্যাঁ, আমার আজকের গল্প সেপ্টোপাসের খিদে। সেপ্টোপাসের খিদে লিখেছেন সত্যজিৎ রায়। বিশ্ববরেণ্য লেখক সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে উত্তর কলকাতার গড়পাড় রোডে। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক 1940 সালে। সাহিত্য রচনার পাশাপাশি করেছেন অসংখ্য চলচ্চিত্র পরিচালনা। কান ফিল্ম ফেস্টিভ্যালে তার পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী পায় শ্রেষ্ঠত্বের সম্মান। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামের ইংরেজি একটি গল্প লেখার মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ। পেশাদারিভাবে সাহিত্য রচনা শুরু 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে। প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি, যা লেখা হয়েছিল তার সৃষ্ট বিখ্যাত একটি চরিত্র প্রফেসর শঙ্কুকে নিয়ে। প্রথম প্রকাশিত গ্রন্থ প্রফেসর শঙ্কু প্রকাশিত হয় 1965 সালে। তারপর থেকেই আস্তে আস্তে বাঙালি পাঠককুলের মন জয় করে নিতে থাকে সত্যজিৎ রায়ের রচনা। আমার আজকের গল্প সেপ্টোপাসের খিদে আমি নিয়েছি সত্যজিৎ রায় গল্প 101 আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটি থেকে। প্রধান চরিত্রে কান্তিবাবু, গল্পের কথক অভিজিৎ ও সেপ্টোপাস। শুরু হচ্ছে সেপ্টোপাসের খিদে। কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল। উফ, বিকেল থেকে এই নিয়ে 4বার হলো। মানুষ কাজ করে কি করে? কার্তিকটা সেই যে বাজারে বেরিয়েছে আর ফেরার নাম নেই। লেখার বন্ধ করে নিজেকেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক। আরে, এই যে কান্তিবাবু! বললাম, কি আশ্চর্য, আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে এনে ঘরে বসালাম। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছি। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ আর এনার্জির যে নমুনা দেখেছিলাম তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। আমার ঘরের জানলার একটা টবের কাছে কান্তিবাবুরই দেওয়া একটা অর্কিড ছিল। শখ যে এখনো আছে তা বললে অবশ্যই ভুল বলা হয়। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মনে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছাড়া হওয়ার পর থেকে ক্রমে ক্রমে সে শখটাও আপনা থেকেই উবে গেছে, যেমন অন্য শখগুলো গেছে। এখন লেখা নিয়েই থাকি। ইদানিং দিনকাল বদলেছে, বই লিখেও আজকাল রোজগার হয়। 3টি বইয়ের বিক্রির টাকাতেই তো প্রায় সংসার চলে যাচ্ছে। অবশ্যই সংসার বলতে আমি, মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে কেবল লিখবো আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, কি হলো, ঠান্ডা লাগছে? জানলাটা বন্ধ করে দিই। এবারে কলকাতার শীতটা, না না, ওরকম আজকাল হয়, বয়স হয়েছে তো, তাই নার্ভগুলো ঠিক। অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চা আনতে বললাম। কান্তিবাবু বললেন, বেশিক্ষণ বসবো না, তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা, তারপর প্রকাশকের কাছ থেকেই ঠিকানা সংগ্রহ করে তবে তো এখানে এলুম। এসেছি একটা বিশেষ দরকারে। বলুন না, তবে তার আগে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এসবগুলো জানতে কিন্তু খুব ইচ্ছে করছে। ফিরেছি 2 বছর, ছিলুম আমেরিকায়, আছি এখন বারাসাতে। বারাসাত? একটি বাড়ি কিনেছি।
বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে একটি চমৎকার গ্রিন হাউস বা কাচের ঘর ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত গাছ যে দেখেছে সেখানে তার ঠিক নেই। ওই অর্কিডই তো প্রায় 60-62 রকমের দেখেছিলাম। আর ফুলের বৈচিত্র্য উপভোগ করতে করতেই একটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেতে পারে। কান্তিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, একটা গ্রিন হাউসও আছে বটে। আপনার গাছপালার শখ তাহলে এই 10 বছরে একটুও কমেনি কি? না। কান্তিবাবু আমার ঘরের উত্তরের দেয়ালের দিকে চেয়ে রয়েছেন দেখে আমারও চোখ সেই দিকেই গেল। মাথা সমেত একটি রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে। বললাম, চিনতে পারছেন? এটা সেই বাঘটাই তো। হ্যাঁ, ওই দেখুন, কানের পাশটায় বুলেটের ফুটোটা পর্যন্ত রয়েছে। কি আশ্চর্য টিপ ছিল তোমার! এখনো চালাতে পারো ওরকম অব্যর্থ গুলি? জানি না, অনেক দিন তো পরীক্ষাও করিনি। আর শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর। কেন? অনেক তো মারলাম, বয়স হয়েছে, আর তাই আর প্রাণী হত্যা না হয়। মাছ মাংস ছেড়েছো নাকি? আমিষ খাচ্ছ? না। তবে এ তো শুধু হত্যা। বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে, ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে, ঘরের শোভা বাড়লো, এসে কেউ আটকে উঠলো, কেউ বাহবা দিল, তোমারও জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল, আর ইলিশ, মাগুর, ছাগল, মুরগি যে চিবিয়ে খেয়ে ফেলছ। শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। কি বলো? হ্যাঁ? কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, জিভে জিভে খাদ্য খাদক সম্পর্ক সে তো সৃষ্টির গোড়ার কথা হে। ওই যে টিকটিকিটা ওত পেতে রয়েছে, দেখেছ? দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডারটার ঠিক উপরেই একটা টিকটিকি তার থেকে ইঞ্চি খানেক দূরে উচ্চিংড়ের দিকে নিষ্পলক চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি পায়ে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোবলে সেটাকে মুখে পুরে নিল। কান্তিবাবু বললেন, ব্যাস চললো ডিনার। খালি খাওয়া আর খাওয়া, খাওয়াটাই সব। বাঘে মানুষ খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আর ছাগলে কি না খাচ্ছে ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র মনে হয় বলো তো। অথচ এই হলো নিয়ম, এছাড়া গতি নেই। এ না হলে নাকি সৃষ্টি অচল হয়ে যাবে। নিরামিষ খাওয়াটা বোধ হয় এর চেয়ে অনেক মানে কে বললে তোমায়? শাক সবজি তরি তরকারি এসবের প্রাণ নেই বুঝি? তা তো আছেই, জগদীশ বোস আর আপনার দৌলতে সে কথা সবসময় মনে থাকে। তবে মানে ঠিক সেরকম প্রাণ তো নয়। গাছপালা আর জীবজন্তু কি এক? তোমার মতে কি দুই অনেক প্রভেদ? প্রভেদ নয়, যেমন ধরুন গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এমনকি মন বলে যে কিছু আছে তাই তো বোধহয় বোঝার উপায় কোনো নেই, তাই নয় কি? কান্তিবাবু কি জানি বলতে গিয়েও বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে। কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই একটা গূঢ় কারণ আছে। এটা বুঝতে পারছো তো? নাকি ওইসব আজে বাজে রং চড়ানো গল্প লিখে সে বুদ্ধিটাও হারিয়েছ? ভাবছো লোকটা একটা টাইপ বটে,
একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি, তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা সত্যি মনের আনাচে কানাচে ঘোরাফেরা করত। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই বা লেখো না কেন সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো, তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন বাস্তবের চেয়ে কখনোই তাহা বেশি বিস্ময়কর হতে পারে না। যাগে, আমি তোমায় এখানে উপদেশ দিতে আসিনি, আমি এসেছি সত্যি বলতে কি তোমার সাহায্য ভিক্ষে করতে। কান্তিবাবু আবার বাঘটার দিকে চাইলেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছ? আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন? বললাম, আছে, তবে মরচে ধরেছে বোধহয়। কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? আমি আবার ভদ্রলোকের দিকে চাইলাম। না, রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক নয়, টোটাও লাগবে। কান্তিবাবুর এ অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথাটা খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ এভাবে বন্দুকের খোঁজ চাইতে আসে? আর তাছাড়া তিনি যে খামখেয়ালি লোক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট সব গাছপালার উদ্দেশ্যে কেউ বনবাজারে ধাওয়া করে নাকি? বললাম, বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের অঞ্চলে জন্তু জানোয়ারের কি চোর ডাকাতের উপদ্রব হয়েছে নাকি? শান্তিবাবু বললেন, সেসব তুমি এলে পরে বলবো। বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে, আর যদি বা হয়ও এটুকু বলে রাখছি যে তোমার কোনো দণ্ডনীয় অপরাধের দায়ে পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন। তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে এসেছি কারণ শেষবার দেখেছি তোমায়, তাতে মনে হয় তোমার মতো অভিজ্ঞতা খুব কম লোকেরই রয়েছে, আর নতুন জিনিসের প্রতি একটা আকর্ষণও রয়েছে। আর তোমার মধ্যে আমি এমন কিছু গুণ পেয়েছি যা আমি মুষ্টিমেয় কিছু লোক ছাড়া খুব কম লোকের মধ্যেই দেখেছি। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম, আজ এই মুহূর্তে যেন তার একটা কিছুটা অনুভব করলাম। বললাম, কোথায় কখন কিভাবে যাব যদি বলে দেন? সে বলে দিচ্ছি। যশোর রোড দিয়ে সোজা বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধু মুরলীর দিঘির কথা জিজ্ঞেস করবে। সেটা স্টেশন থেকে মাইল চারেক। সেই দিঘির পাশেই একটা পুরনো ভাঙা নীল কুঠিও আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, তবে আমার এক বন্ধুর আছে। কে বন্ধু? অভিজিৎ, কলেজে সহপাঠী ছিল। কেমন লোক সে? আমি চিনি? চেনেন না বোধহয়, তবে লোক ভালো। মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে হি ইজ অল রাইট। বেশ, তো তাকে নিয়েই যেও, তবে যেও নিশ্চয়ই। ব্যাপারটা জরুরি সেটা বলা বাহুল্য। বিকেলের মধ্যেই পৌঁছে যেও গাড়ির মাধ্যমে। আমার বাড়িতে টেলিফোন নেই। রাস্তার মোড়ে রিপাবলিকান কেমিস্ট থেকে একটুখানি ফোনটা করে নিতে হলো। অভিদের বাড়িতে ফোন করলাম আর লাইনও পেয়ে গেলাম তখনই। বললাম, চলে আয় এক্ষুনি, জরুরি কথা আছে। তোর নতুন গল্প শোনাবি তো? আমার ঘুমিয়ে পড়বো কিন্তু। আরে না না, অন্য ব্যাপার। কি ব্যাপার? অত আস্তে কথা বলছিস কেন? একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে। লোক বসে আছে আমার বাড়িতে।
কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুব শক্ত। 5টি মহাদেশের 11 জাতের কুকুর আছে তার কাছে। অভিজিতের ক্যানালে তার মধ্যে একটি আবার প্রাইজও প্রাপ্ত। 5 বছর আগেও এরকম ছিল না। ইদানিং কুকুরই হয়েছে তার ধ্যান জ্ঞান চিন্তা। আর কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হলো আমার বুদ্ধি বিবেচনার উপর অপরিসীম বিশ্বাস। আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশের মনঃপূত না হওয়ায় শেষটায় অভিজিতেরই অর্থানুকূল্যে ছাপা হয়। সে বলেছিল, শোন, আমি কিচ্ছু বুঝি না, তবে তুই যখন লিখেছিস তখন একেবারেই রাবিশ হতেই পারে না। পাবলিশার কবেট না হলে এরকম বলি। যাই হোক, সে বই পরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যে হওয়ায় একটা বড় রকম অভিমার্কার রদ্দা আমার পাওনা হলো এবং পেলামও। কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ায় রদ্দার চঞ্চনই ভুলে গেলাম। অভিসৎসাহে বললে, অনেকদিন আউটিংয়ে যায়নি, শেষ সেই সোনারপুরে ঝিলে স্নাইপ শুটিং। কিন্তু লোকটিকে ব্যাপারটা কি একটু খুলে বলো না বাচ্চা ধন। খুলে সে নিজেই যখন বললে না, তখন আমি কি করে বলি? এটুকু রহস্য না হয় রইলই, জমবে ভালো। কল্পনা শক্তিকে এক্সারসাইজ করানোর এই তো সুযোগ। আহা, লোকটি কে তাই বল না। কান্তিচরণ চ্যাটার্জি, বুঝলে কিছু? এককালে বোটানির প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরতেন, সেই বিষয়ে রিসার্চ করতেন আর প্রবন্ধ লিখতেন। ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের। তোর সঙ্গে আলাপ কীভাবে? আসামে কাজিরাঙ্গা ফরেস্ট বাংলোতে। আমি বাঘ মারার তাক করছি আর উনি খুঁজছেন নেপ্যান্থিস। কি থিস? নেপ্যান্থিস বোটানিক্যাল নাম। সোজা কথায় পিচের প্ল্যান্ট বা কলসি গাছ। আসামের জঙ্গলে পাওয়া যায়, পোকা ধরে ধরে খায়। আমি নিজে অবশ্যই কোনোদিনও দেখিনি, ছবি দেখেছি শুধু, আর কান্তিবাবুর মুখেই শোনা। কীটখোর, পোকা খায়, গাছ পোকা খায়। তোর বোটানি ছিল না বোধ হয়। না, বইয়ের ছবি দেখেছি, অবিশ্বাস করার কিছু নেই। তো তারপর তারপর আর কি, ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কিনা জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি আর উনি থেকে যান। আমার ভয় ছিল কোনো জন্তু জানোয়ার কি সাপখোপের হাতে ওর প্রাণ যাবে কিনা। গাছের নেশায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে আমার বাড়িতে এসেছেন বার কয়েক। তবে ওর কথা যে একেবারে ভুলে গিয়েছিলাম তা নয়, মাঝে মধ্যেই মনে হতো। আর তাছাড়া ওর কাছ থেকেই তো সাময়িকভাবে অর্কিডের নেশাটা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি? বিলিতি কোনো এক বটানির জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয় ও দেশে। কোনো এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়। সেও প্রায় 51-2-তে। তারপর এই দেখা। এতদিন কি করছেন ওখানে জানি না, তবে কাল জানা যাবে আশা করছি। লোকটার মাথায় ছিটিক নেই তো? উফ, তোর থেকে বেশি নেই এটুকু বলতে পারি। তোর কুকুর পোষা আর ওনার গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাতের অভিমুখে চলেছি। আমরা বলতে আমি আর অভিজিৎ, আর তাছাড়া আরও একটি প্রাণী আমাদের সঙ্গে রয়েছে, তা হলো অভিজিতের বিশ্বস্ত কুকুর বাদশা। বাদশা যাতে রামপুর হাউন্ড, বাদাবি রং, বিজায় তেজিয়ার। আমারই ভুল, অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে করে 11টি কুকুরের একটিকে নিয়ে আসবেই, এটা আমার বোঝা উচিত ছিল। গাড়ির পিছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে
বাইরে তাকিয়ে ধান ক্ষেতের দৃশ্য উপভোগ করছে, আর মাঝে মাঝে একটা নেড়ি কুত্তার সাক্ষাৎ পেয়ে একটা অবজ্ঞা সূচক মৃদু শব্দ করছে। বাদশাকে অভিজিতের কথা জিজ্ঞাসা করতে ও বলে, তোর বরকান্দাজির উপর ভরসা নেই, তাই ওকে আনলাম। এতদিন বন্দুক ধরিসনি, যদি টিপ মিস যায় তখন যদি সাহসের দিক থেকে ধরা হয়, আর ঘ্রাণ শক্তি তো বটেই, বাদশাহী কাজ করবে বেশি। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধাই হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 2:30। কিছুটা পথ হেঁটে গিয়ে দেখতে পেলাম একতলা বাংলো ধাঁচের বাড়ি। বাড়ির পিছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরীষ গাছ, আর তার পাশেই বেশ বড় একটা কারখানা গোছের টিনের ছাদওয়ালা বাড়ি। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে বাগান, আর বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া চকচকে জায়গায় চকচক করছে এক সারি কাচের বাক্স। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈষৎ ভ্রু কুঞ্চিত করলেন, বললেন, এ কি শিক্ষিত কুকুর? অভি বলল, আমার খুব বাধ্য, তবে কাছাকাছি অন্য অশিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। আপনার এখানে কোনো কুকুর টুকুর? না, কুকুর এনার এখানে যে নেই তা বোঝা যাচ্ছে। বললেন, তবে ওটাকে আপাতত বসার ঘরে জানলার গড়ারটায় বেঁধে রাখুন। অভিজিৎ আমার দিকে আর চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো বাদশাকে ঘরের গারদের সাথে আটকে রাখলো। বাদশা 2-1বার মৃদু আপত্তি জানালো ঠিকই, তারপরে চুপ করে গেল। আমার সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পরে কান্তিবাবু বললেন, আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই তোমরা আসবে শুনে সকাল সকালই সব চা বানিয়ে রেখেছি, যখন দরকার হয় বলো। এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। 2-1টা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দ নেই। বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে, তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম। অভি ছটপটে মানুষ, নেহাতি শহুরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অসত্য পাতার হাওয়ার ঝিরঝিরে শব্দ, নাম না জানা পাখির ডাক, এসব তার মোটেই ধাতে হয় না। সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসখুস করে বললে, পরিমলের কাছে শুনছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে গিয়ে বিট ঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হলো রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতে আপনাদের খালি বাঘের কথাই মনে হয়, তাই না? সেটা অবশ্যই আশ্চর্য কিছু নয়, অধিকাংশেরই তাই। তবে না, বাঘের কবলে পড়ি, জোকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, তাও তেমন কিছু নয়। সে গাছ পেয়েছিলেন? প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল। কান্তিবাবু বললেন, কোন গাছ? ওই যে হাড়ি না কলসি নাকি থিস নাকি গাছ। ও, নেপেনথিস, হ্যাঁ পেয়েছিলাম, এখনো আছে, দেখাচ্ছি আপনাদের। এখন আর অন্য কোনো গাছে সেরকম ইন্টারেস্ট নেই, কেবল কার্নিভোরাস প্ল্যান্টস। অধিকাংশ অর্কিডই বিদায় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভিতরে চলে গেলেন। আমি আর অভি মুখ চাওয়াচাওয়ি করলাম। কার্নিভোরাস প্ল্যান্টস অর্থাৎ মাংসাশী গাছ। 15 বছর আগে পড়া বোটানির বইয়ের একটি পাতা আর কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল। কান্তিবাবু বেরোলেন হাতে একটি বোতল নিয়ে। বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে উচ্চিংড়ে জাতীয় নানা সাইজের সব পোকা ঘোরাফেরা করছে।
বোতলের ঢাকনায় আবার গোলমরিচ দানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে। আমরা কান্তিবাবুর পিছন পিছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেল। দেখি সার বাঁধা কাচের বাক্সগুলোর মধ্যে এক একটা এক এক রকম গাছ, আর তার কোনোটাই এর আগে দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্যই ওই নেপেনথিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, একটা আফ্রিকার, আর অন্য সবই প্রায় মধ্য আমেরিকার। অভিজিৎ বলল, সব গাছ এখানে বাঁচে কি করে? এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের। তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে, এরাও তেমনই ঠিকমতো খেতে পেলেই বেঁচে থাকে, সে যেখানেই হোক। কান্তিবাবু একটা কাচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে এক আশ্চর্য গাছ, 2 ইঞ্চি লম্বা, সবুজ পাতাগুলোর দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁচ কাটা। বাক্সটার সামনের দিকে কাচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপরে বোতলের ঢাকনিটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভিতরে গলিয়ে দিলেন। চিংড়িটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার উপর বসলো, আর বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে পোকাটাকে জাপটে ধরলো। অবাক হয়ে দেখলাম দুদিকের দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে এমন একটি খাঁচার সৃষ্টি করেছে যা থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোবার কোনো রাস্তাই নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি এর আগে কখনো দেখিনি। অভি ধরা গলায় জিজ্ঞেস করলো, পোকাটা যে ওই পাতাটাতে বসবে তার গ্যারান্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি, গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে। এটা হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা, বোটানির বইতে পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়ের দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করছিল, তারপর দেখলাম একেবারে নির্জীব, আর দেখলাম যে পাতার চাপ ক্রমশ বাড়ছে। টিকটিকির চেয়ে এই গাছ কম হিংস্র। অভি কাষ্ঠ হাসি হেসে বললে, এমন গাছ একটা বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। আরশোলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এ গাছ আরশোলা হজম করতে পারবে না, আর তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ। আসুন এদিকে। পাশের বাক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় লম্বা লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটি করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটার ছবি মনে ছিল, তাই আর ছিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এটা হলো নেপেনথিস বা পিচার প্ল্যান্ট। এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপরে বাপ! অভির তাচ্ছিলের ভাবটা ক্রমশই অন্তর্হিত হচ্ছিল। এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুয়োপোকা, এইসব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গুরু পাকের ফলে এসব গাছ অনেক সময় মারা যায়। অত্যন্ত লোভী তো, কোন অবধি ভোজন সইবে, কোন অবধি ভোজন করতে পারবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এ বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলাম। বাটারওয়ার্ট, সানডিউ, ব্লাডারওয়ার্ট,
অ্যারোজিয়া, এগুলোর ছবি আগে দেখেছি, তাই মোটামুটি চিনতেও পারলাম। কিন্তু অন্যগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন, আর কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনই নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর যে গাছটি, সানডিউ, তার ছোট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রোয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটি সুতোর ডগায় এলাচের দানার সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতাটির কাছে নিয়ে যেতেই খালি চোখেই দেখতে পেলাম রোয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংসখণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে আস্তে আস্তে কান্তিবাবু সুতোর ডগার এলাচের দানার সাইজ এর মাংসটাকে সরিয়ে নিলেন আর বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত, তারপর যা কিছু পুষ্টিকর তা শুষে নিয়ে অকেজো ছিবড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো? আমরা শেড থেকে বেরিয়ে বাগানে এলাম। শিরীষ গাছের লম্বা ছায়ার তলায় দাঁড়িয়ে দেখলাম ঘড়িতে 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছই আমেরিকা থেকে আনানো, অবশ্য কিছু কিছু গাছ অন্য জায়গা থেকেও আছে, আর বেশিরভাগ গাছেরই ছবি বটানির বইতে পাবে। আর তবে আমার সবচেয়ে আশ্চর্য সংগ্রহ যেটি, সেটির কথা আমি না লিখলে কোনো বইয়েই পাবে না। সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, চলুন অভিজিৎবাবু। কান্তিবাবুর পিছন পিছন এবার আমরা বড় ঘরটার দিকে এগোলাম। টিনের দরজাটা তালা বন্ধ করা, আর দুদিকে দুটো জানলা পর্যন্ত রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে দেখে আমাদের দেখতে বললেন, দেখো। অভি আর আমি জানলায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকের দেয়ালের উপর দিকে দুটো কাচের জানালা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসছে, আর ভেতরটায় কিছু আলোও হয়েছে তাতে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা না, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার বললে খানিকটা বলা যায়। সেটা 5-6 হাত উঠে একটা মাথায় শেষ হয়েছে, আর সেই মাথার হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুরের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7টা সুর। গাছের গা পাংশুটে মসৃণ, সঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারের চোখটা অভ্যস্ত হলে আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে রয়েছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না, কান্তিবাবুর গলার স্বরে আবার সংবিত ফিরে পেলাম। গাছটা এখন ঘুমোচ্ছে, ওঠার সময় হলো বল। অভি অবিশ্বাসের সুরে বলল, ওটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে যখন গজাচ্ছে আর তখন আর গাছ ছাড়া কি বলবেন বলুন? হাবভাব অবশ্যই গাছের মতো নয়, অভিধানের উপযুক্ত নামও নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস, অথবা বাংলায় সপ্তপাশ। পাশ মানে বন্ধন, যেমন নাগপাশ। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এই গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছে আপনি গেছেন শুনেছি, সেখানে বুঝি? হ্যাঁ। অনেক খুঁজতে হয়েছে বলুন? ওই অঞ্চলে যে আছে সেটা আগেই জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টনের কথা শোনোনি। উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন, মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কীভাবে তার মৃত্যু হয় কেউ তা বলতে পারেনি।
মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ। আর আমি অবশ্যই আন্দাজ করেছিলাম তাই নিকারাগুয়ার দিকেই যায়। তার লেখাতেই তো পাই এই জিনিস, আর গুয়াটেমালা থেকেই স্থানীয় লোকদের কাছে এ গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাদর আর মার্ডিলো অনেক কিছু খেতে দেখেছি একে। অনেক খোঁজার পর অল্প বয়স্ক ছোটোখাটো একটা গাছ নিয়ে আমি চলে আসি। 2 বছরে গাছের কি সাইজ হয়েছে তা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তা এখন গাছটা কি খায়? যা দি তাই খায়। কলে ইঁদুর ধরেছি, তা খেতে দিয়েছি, তাও খেয়েছে। আর প্রয়াগকে বলেছিলাম বেড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও খেতে দিয়েছি। আর তাছাড়া তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি ছাগল। ইদানিং খিদেটা খুব বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটা কাণ্ডই হয়ে গেল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি গাছটাকে খাইয়ে দিতে। গাছটা সুর দিয়ে খাবারটা হাত থেকে মাথার গর্তের মধ্যে পুড়ে দেয়। তারপর খানিকক্ষণের জন্য নিশ্চিন্ত হয়, কিন্তু এতদিন পর্যন্ত মুরগি অথবা কচি পাঠা একদিনের খাওয়া হয়ে যেত। কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আঁচড়ালে একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরেও হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। তখন ঘরে বসে আমি ডায়েরি লিখছি। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাস এর একটি সুর প্রয়াগের ডান হাত আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আরেকটি সুর লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে একটা লাঠি দিয়ে সুরটা এক প্রকাণ্ড আঘাত করতে 2 হাত দিয়ে প্রয়াগকে টেনে নিলাম। কোনো মতে উদ্ধার করি তাকে। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে তুলে পেটের মধ্যে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিলাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি। কাল যখন পেলাম তারপর এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। পরিমল, তোমাকে কেন ডেকেছি এবার বুঝতে পারছো তো? আমি একটুক্ষণ চুপ করে বললাম, গুলি করলে ও মরবে কি না সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কি না জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার প্রমাণ তো আগেই পেয়েছি। কারণ আমি যে কতবার ওর কাছে গেছি, ও তো কোনোদিন আমাকে আক্রমণ করেনি, আমাকে চেনে যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের ওপর আক্রোশের সম্ভাব্য কারণ বোধ হয় প্রয়াগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে। খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা সুরের ডগার কাছে নিয়ে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছেই, এবং আমার বিশ্বাস যেখানে সেটা থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানে ঘিরের সুরগুলো বেরিয়েছে সেখানেই তোমায় তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে। অপি ফস করে বললে, সে আর এমন কি, সে তো 1 মিনিটেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অপিকে থামিয়ে দিলেন। বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতিবিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো এই প্রশ্ন উঠতেই পারে না। কান্তিবাবু ফ্লাস্কে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতে মিনিট 15-র মধ্যেই সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাচ্চা পাশের ঘরে কিছুক্ষণ থেকেই উসখুস করছিল। হঠাৎ জোরে ডেকে উঠল,
এমন সময় কারখানার ঘর থেকে সপাত সপাত শব্দ আর একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার সঙ্গে অন্য তুলনা দেওয়া মুশকিল। আর ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শুকতে দেওয়া হয়, তার সঙ্গে হয়তো এর কিছুটা মিল রয়েছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে বললেন, চলো সময় হয়েছে। জিজ্ঞাসা করলাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়ে ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হল না। বাদশা প্রচণ্ড টানি বকলেস ছিঁড়ে ধাক্কার চোটে অভিকে উল্টিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটলো ওই গন্ধের উৎসের দিকে। অভিও কোনো মতে সর্বনাশ বলে উঠে পড়লো বাদশার পিছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানার দিকে ঘরের দিকে ছুটে গিয়ে বাদশা দেখি এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার দিকে উঠলো আর অভির বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ঘরের ভেতরে ঢুকে পড়লো। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক সুরে শানাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করেছে। কান্তিবাবু চিৎকার করে উঠলেন, তোমরা এগিয়েও না, পরিমল চালাও গুলি। বন্দুক উঁচিয়েছি এমন সময় চিৎকার এলো, থামো। অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের কাছে গেল। গিয়ে সেপ্টোপাসকে টেনে বাচ্চাকে ছাড়ানোর চেষ্টা করলো। কিন্তু এদিকে এরপর যা দৃশ্য দেখলাম তা দেখে আমার রক্ত জল হয়ে গেল। তিনটে সুরি একসঙ্গে বাদশাকে ছেড়ে এবার অভিকে আক্রমণ করলো। আর চারটে সুর যেন মানুষের রক্তের লোভেই সজাগ হয়ে লোলুপ জিহবার মতো লক লক করে উঠল। কান্তিবাবু এবার বললেন, চালাও চালাও গুলি, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনি আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনির নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলো শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলেছে। অভির মুখে রক্তহীন ফ্যাকাশে আর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে এর আগেও দেখেছি আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংহত হয়ে যায়। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার দিকে তাক করে ঠিক চক্রের মধ্যে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পর মুহূর্তেই মনে আছে ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা। আর মনে আছে সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ছে, আর সেই সঙ্গে আগের গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে গিয়ে আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে। আগের ঘটনার পর 4 মাস কেটে গেছে। এতদিনে আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরের 2খানা হাড় ভেঙেছিল। 2 মাস প্লাস্টার করে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল বলছিলেন কীটখোর গাছপালা নাকি সব বিদায় করে দেওয়ার কথা ভাবছেন, বরং সাধারণ শাকসবজি নিয়ে চাষ করতে পারলে একটু ভালো হয়। উচ্ছে, ঝিঙে, পটল এইসব আর কি। যদি বলো তোমাকে কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত উপকার করলে। এই ধরো একটা নেপেন্থেস, তোমার ঘরের পোকাগুলোকে অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না, ওসব ফেলে দিতে চান তো ফেলে দিন, পোকা ধরার জন্য কোনো গাছের দরকার নেই আমার। কিং কোম্পানির ক্যালেন্ডারের পিছন থেকে শব্দ এলো। বন্ধুরা, শেষ হলো সেপ্টোপাসের খিদে। আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন, অন্যদের কাছে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে আমার আপলোড করা নতুন নতুন গল্প আপনারা পেয়ে যাবেন খুব সহজেই।
থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।